মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে নেওয়া হচ্ছে সিএমএইচে। চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী শ্বশুর সহ গ্রেপ্তার 4। গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভর করবে লোডশেডিং, বলছেন ফাউজুল কবির। টাঙ্গাইলে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা। দেশ অস্থিতিশীল করার নেপথ্যে ফ্যাসিস্টদের অপতৎপরতা, শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিং। এবং সর্বশেষ জানাবো, সাবেক মার্কিন কূটনীতিক বাংলাদেশে 11 ঘটনায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র ভুল করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুকে নেওয়া হচ্ছে সিএমএইচে। মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক। তিনি বলেন, মাগুরা ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিকেল 5টার দিকে সিএমএইচে নেওয়া হয়েছে। এর আগে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাগুরার সদর নিজনান্দুয়ালি গ্রামের ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিশুটির চিকিৎসায় 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। শুক্রবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চাঞ্চল্যকর সেই শিশু ধর্ষণের ঘটনায় মামলা, বোনের স্বামী শ্বশুর সহ গ্রেপ্তার 4। মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে মাগুরা সদর থানার মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত 4 আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আর ধর্ষণের সহযোগিতা এবং পরবর্তী সময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করা হয়েছে শিশুটির বোন জামাই সজীব, সজীবের বড় ভাই রাতুল এবং বোনের শাশুড়ি জাহেদার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 1 মার্চ 8 বছরের শিশুটি মাগুরা শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রাম থেকে বড় বোনের বাড়ি শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বেড়াতে যায়। 5ই মার্চ রাতে বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে সে, কিন্তু রাত 1:30টার দিকে বোন জামাই সজীব ঘরের দরজা খুলে দিলে শ্বশুর হিটু শেখ ঘরে ঢোকেন। ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে পাশের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন টিটু। রাত 2:30টার দিকে ঘুম ভেঙে গেলে শিশুটিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তার বোন। তখন না বুঝলেও সকালে ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন বোন। এ অবস্থায় বিষয়টি কাউকে না জানাতে হিটু শেখের ঘরে শিশুটি ও তার বোনকে আটকে রাখা হয়। পরে জোহরা নামে এক প্রতিবেশী বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তবে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা শোচনীয় হওয়ায় 250 শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক শিরিন সুলতানা দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানেন, শিশুটির চিকিৎসার কারণে পরিবারের সবাই ঢাকায় অবস্থান করায় মামলাটি হতে সময় লেগেছে। তারপরও মামলায় অভিযুক্ত সব আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভর করবে লোডশেডিং, বলছেন ফাউজুল কবির। আগামী গ্রীষ্মে গরমের মাত্রা ও বিদ্যুৎ উৎপাদনের উপর লোডশেডিং নির্ভর করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফাউজুল কবির খান বলেন, সরকার এলএনজি আমদানি বৃদ্ধি, ট্রান্সফরমার মেরামত এবং বিদ্যুৎ সরবরাহের উন্নয়নে কাজ করছে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা হবে। বিদ্যুতের অপব্যবহার রোধ করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। এসি 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা উচিত, যা বিদ্যুৎ সাশ্রয়ের সহায়ক হবে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আগামী বর্ষার মধ্যে জলাবদ্ধতা হয়তো পুরোপুরি শেষ হয়ে যাবে, কিন্তু উল্লেখযোগ্য উন্নতি হবে। এটি সমাধান করতে আরো সময় লাগবে। তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, সিডিএ সহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করা। টাঙ্গাইলে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা।
টাঙ্গাইলের ভুয়াপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কসাইকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার গোবিন্দাসী টি মোড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম। অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদায়ের গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার রাউতবাড়ি গ্রামের ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয় পড়ে। স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কম মূল্যে ক্রয় করে জবাই করে 600 টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে 25 টাকা জরিমানা করা হয় ওই কসাইকে। এই ব্যাপারে সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতে নাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 25,000 টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেশ অস্থিতিশীল করার নেপথ্যে ফ্যাসিস্টদের অপতৎপরতা, শেখ হাসিনা কামালের সার্বক্ষণিক মনিটরিং। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায় একরকম স্থায়ী সংস্কৃতি। ছোট বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধ সহ কর্মসূচি দিয়ে আন্দোলনে চলে যাচ্ছেন বিভিন্ন খাত সংশ্লিষ্টরা। একের পর এক আন্দোলনের ঢেউ আসতে পড়েছে সরকারের উপর। একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া শেষ হতে না হতেই আরেকটি এসে ধাক্কা দিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এসব দাবির মিছিল। এর জেরে কখনো কখনো অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে খুন, ছিনতাই ও চলন্ত যানবাহনে নারীদের শ্লীলতাহানি সহ ভয়ানক সব অপকর্ম। আর এসব ঘটনার নেপথ্যে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তি। বর্তমান সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের দেওয়া বক্তব্য ও সাক্ষাৎকারের মাধ্যমে এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ফোনে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা, যা সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে উস্কে দেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে এইসব তথ্য। তারা জানান, এই প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও জড়িত আছেন সাবেক বেশ কয়েকজন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ পর্যন্ত কমপক্ষে 15 জন আমলার নাম চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে শনিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পূর্ণ হচ্ছে। এই সরকারকে বেকায়দায় ফেলতে এখানেই শেষ নয়। ঈদ সামনে রেখে গার্মেন্টস সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়াকে ইস্যু করা হবে, যা বিচ্ছিন্নভাবে ইতোমধ্যে বেশ কয়েক স্থানে সংঘটিত হয়েছে। অস্থিতিশীল করার জন্য তৈরি হয়েছে ভায়োলেন্স ক্রিয়েটার গ্রুপ। টাকার বিনিময়ে অবরোধ, মিছিল, জ্বালাও পোড়াও সহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের প্রস্তুতি নিয়েছে গ্রুপটি। শ্রমিকদের মনে ভীতির সঞ্চার করে কাজের স্বাভাবিকভাবে গতি অব্যাহত করার পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্টতা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এদিকে পুলিশ সূত্র জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মাধ্যমে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা উত্তপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। এরই অংশ হিসেবে ফেব্রুয়ারির শেষের দিকে ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বাড়ানো হয় পরিকল্পিতভাবে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তায় পরিকল্পনার বিষয়টি ফাঁস হয়ে যায়। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় আগের তুলনায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে অনেক টাকা আছে। টাকা খরচ করে সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আমরা তৎপর আছি, আশা করছি তারা সফল হতে পারবে না। সূত্র জানায়, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা পলাতক থেকে দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক রাজনৈতিক নেতা ওই প্রক্রিয়ায় যুক্ত। রাজনৈতিক নেতাদের পাশাপাশি কিছু আমলার তালিকাও এসেছে গোয়েন্দাদের হাতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধনঞ্জয় কুমার দাস, শেখ সালেহ আহমদ, নাসরিন পারভিন, বিকাশ বিশ্বাস, আমিনুল ইসলাম সহ আরো অনেকে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম টেলিফোনে বলেন, আপনারা ধরেই নিতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পতিত সরকারের অনেকেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।
যারা বিদেশে পালিয়ে থেকে দেশকে অশান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলমান। আর যারা দেশে অবস্থান করে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশ বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে পরাজিত রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল। তাদের ষড়যন্ত্র থেমে নেই, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। অপশক্তিকে রুখতে ডেভিল হান্ট অপারেশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রম অব্যাহত আছে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ষড়যন্ত্র শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনে। নতুন সরকার দায়িত্ব নিতে না নিতেই রাজারবাগে নানা দাবি তুলে বিদ্রোহ শুরু করেন অধস্তন পর্যায়ের পুলিশ সদস্যরা। এর নেপথ্যে ছিলেন আওয়ামী আমলের উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তারা। সামনে ছিলেন এক কনস্টেবল এবং এক এএসআই। রাজারবাগ বিদ্রোহ শেষ হতে না হতে শুরু হয় আনসার বিদ্রোহ। আনসার সদস্যরা বেআইনিভাবে সমাবেশ করে নতুন সরকারকে বিপদে ফেলতে ঘেরাও করেন সচিবালয়, বাধা দেন পুলিশের কাজে। এক পর্যায়ে তারা ঢুকে পড়েন সচিবালয়ের ভেতর। এসব ঘটনায় কিছু আনসার সদস্য সামনে থাকলেও পিছনে ছিল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশে দলীয় অনেকে আনসারের পোশাক পরে আন্দোলনে নামেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। 4 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের আন্দোলন জোরালো হয়। 15 আগস্ট থেকে টানা কর্মসূচি দেন তারা। বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, ধর্মঘট, ক্লাস বর্জন, স্মারকলিপি প্রদান এবং সড়ক অবরোধ সহ বিচ্ছিন্নভাবে নানা কর্মসূচি পালন করছেন তারা। শিগগিরই তারা বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ থাকা একটি গ্রাফিতি বাতিলের জন্য আন্দোলন শুরু করেন স্টুডেন্ট অব সাভারেন্টি। 15 জানুয়ারি তারা মতিঝিল এনসিটিবি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। একই স্থানে ক্ষুব্ধ আদিবাসী জনতার ব্যানারে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করে। দুই পক্ষ পৃথক দাবিতে এনসিবি অফিস ঘেরাও করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে যারা হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের মধ্যে আছেন স্টুডেন্ট ফর সাভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, ইয়াকুব মজুমদার সহ আরো অনেকে। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শুরু হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন। 11 আগস্ট থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে বাকি পরীক্ষাগুলো নেওয়া হয়নি। ছাত্ররা এসএসসি সংশ্লিষ্ট বিষয়ে সঙ্গে মিলিয়ে এইচএসসির ফল প্রকাশের দাবি জানান। 19 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে। 20 আগস্ট তারা সচিবালয়ে বিক্ষোভে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। বিক্ষোভের মুখে পরীক্ষা বাতিল করা হয়। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে একদল শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে। 23 অক্টোবর তারা সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।